ওকে, ব্যাচ 2 এর 27 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা দুটো ইম্পর্টেন্ট মডিউল নিয়ে কথা বলবো। দুটো ইম্পর্টেন্টই, একদম ইম্পর্টেন্ট মানে ইম্পর্টেন্টই। এটা সেই দুটো ইম্পর্টেন্ট মডিউল হচ্ছে, একটা হচ্ছে ডেটা টাইপ মডিউল, একটা হচ্ছে জেসন ডেটা টাইপ। যে জেসন মডিউল, সেই জেসন মডিউল নিয়ে। তো প্রথমে আমি ডেট টাইম মডিউল নিয়ে একটু বলি। আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করেন, ডেট টাইম নিয়ে আপনাকে কাজ করতেই হবে। সো কোনোভাবেই আপনি পাইথনের ডেট টাইম মডিউল নিয়ে কাজ না করে পারবেন না। আরো বড় ব্যাপারটা হচ্ছে যে ডেট টাইম মডিউলটা কেন। নর্মালি পাইথনের যত ধরনের ডেটা টাইপ আছে তার মধ্যে কিন্তু ডেট টাইমটা নাই, অর্থাৎ প্রিমিটিভ যে ডেটা টাইপগুলো আছে তার মধ্যে ডেট টাইপ ইনক্লুডেড নেই। এই কারণে এটা একটা মডিউল হিসেবে আমাদেরকে ইম্পোর্ট করে নিতে হয়, তারপর এটাকে ইউজ করতে হয়। তো ব্যাপারটা বুঝছেন সবাই? যেমন আমাদের স্ট্রিং আছে, তারপরে লিস্ট আছে, টাপল আছে, সেট আছে, ডিকশনারি আছে, তো এই ধরনের অনেক কিছু আছে। কিন্তু আমাদের পাইথনের যে প্রিমিটিভ ডেটা টাইপ গুলো, সেই প্রিমিটিভ ডেটা টাইপের এর মধ্যে কিন্তু আহ, ইয়েটা নাই, ডেট টাইমটা নাই। যার কারণে ডেট টাইম একটা মডিউল হিসেবে ইম্পোর্ট করে আপনাকে কিন্তু কাজ করতে হবে। আপনারা কি সবাই আমার কম্পিউটার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি কন্টিনিউ করছি। আজকের ক্লাস হচ্ছে ব্যাচ 2, 27 নম্বর ক্লাস। ওকে, তো আপনাদের সবার তো মনে আছে অলরেডি যে কিভাবে ডেট টাইম ইম্পোর্ট করতে হয়, মনে আছে? ডেট টাইম না, সরি, যে কোনো মডিউল মডিউল কিভাবে ইম্পোর্ট করবেন সে ব্যাপারটা সবাই জানেন অলরেডি। প্রথমে ইম্পোর্ট কথাটা লিখবেন, তারপর যে মডিউলটা আপনি ইম্পোর্ট করতে যাচ্ছেন সেই মডিউলটা লিখে দিবেন। ইয়াস বিপ্রনাথ শাহ, ইম্পোর্ট ইউজ করতে হবে। তো দেখুন, আমি ডেট টাইমের জন্য প্রথমে আমি কি করলাম, ইম্পোর্ট ডেট টাইম। তো আমি সিস্টেমের এই মুহূর্তে যে ডেট টাইমটা আছে সেটা পেতে যাচ্ছি। সেটা পেতে চাইলে আমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে ডেট টাইম নাও। তো প্রথমে আমি এইটা একটু অ্যাপ্লাই করে দেখি। প্রিন্ট প্রিন্ট ডেট টাইম ডট এই নাও, এই যে মেথডটা আছে ডেট টাইমের মধ্যে, এটা দিয়ে কিন্তু আমরা মানে সিস্টেমের যে এখন যে টাইমটা সেই টাইমটা আমরা পাবো। তো একটু আউটপুটটা দেখি টার্মিনালে। পাইথন ডেট টাইম 27। তো কি পাচ্ছি? সরি, এটা কোথেকে আসছে? আমি সেভ করতে ভুলে গেছি, সরি সরি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আবার রান করছি। ওকে, সবাই একটু খেয়াল করুন এখানটা কি আউটপুট আসছে। প্রথমটা হচ্ছে ইয়ার, মান্থ, তারপর ডে, তারপর কি আসছে, আওয়ার, মিনিটস, সেকেন্ড, মাইক্রো সেকেন্ড। তো ব্যাপারটা বুঝছেন সবাই? একটু খেয়াল করুন। প্রথমে কি আসছে, ঠিক এই মুহূর্তে যে ডেট টাইমটা সেই ডেট টাইমটা চলে আসছে। এরপর আসুন আপনি ডেট টাইমের যে থেকে আপনি মনে করেন একটা সিঙ্গেল আইটেম পয়েন্ট আউট করবেন
বা সিঙ্গেল আইটেমকে গ্রেপ করবেন, সেটা কিভাবে করবেন? তো এই লাইনটা বাদ দিচ্ছি আমি, আচ্ছা এই লাইনটা থাক, কমেন্ট আউট করে রাখি। এখানটায় আমি কি করলাম, এই ডেট টাইমটাকে পি এর মধ্যে নিলাম, পি নামে একটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলে ডেট টাইমটা, ঠিক এই মুহূর্তে ডেট টাইমটা নিয়ে নিলাম। তারপর আমি এখান থেকে ইয়ারটাকে আলাদা করে নিতে যাচ্ছি, সেটা কি করব, ইন্ট ই ডট, এভাবে করে আমি ইউজ করব, যে এখান থেকে ইয়ারটাকে আলাদা করতে চাচ্ছি আমি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো কি দেখাচ্ছে, এভাবে আপনি মান্থ বের করতে পারবেন, ঠিক আছে, মানে প্রত্যেকটা আলাদা আলাদা করে টাইমের প্রত্যেকটা এলিমেন্টসকে আলাদা করতে পারবেন। এরপর আমরা আসলে এই মুহূর্তে একটু এক্সিকিউশন টাইমটা নিয়ে একটু কথা বলি আগে। ডেট টাইম আচ্ছা, ডেট টাইমটা দুইবার হলো কেন? আহ, এখানটা আসলে একটু, এটা যদি আমি আপনাকে দেখাতে হয় তাহলে আমি আপনাকে এভাবে করে দেখাইতে হবে যে প্রিন্ট প্রিন্ট ভিআইআর, এই ফাংশনটার কথা মনে আছে? ওকে, তো প্রিন্ট আপনি এটা করতে গেলে এই যে এখান থেকে আপনি দেখে নিতে হবে যে আপনার ডেট টাইম এই মডিউলটার ভিতরে কি কি আছে। তারপর আপনি বুঝতে পারবেন কেন আপনাকে ডেট টাইমটা দুইবার দিতে হলো, ডেট টাইম ডট ডেট টাইম কেন দিতে হলো। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি আপনাকে দেখাচ্ছি যে এটা আসলে কিভাবে কাজ করছে। তো এইখানটায় খেয়াল করুন, এই যে ডেট টাইমটা আছে, ঠিক এটা আমরা ইউজ করছি, কথা বুঝছেন? তো এই ডেট টাইমের ভিতরে কিন্তু আমার এই ডেট টাইম নাওটা এটার ভিতরেই আছে। বিপ্রনাথ শাহ, আপনি কি এখন ক্লিয়ার? এবার যদি আরো স্পেসিফিক করে দেখতে চান, সেই ক্ষেত্রে আপনি ডেট টাইম ডট ডেট টাইমের ভিতরে কি আছে সেটা দেখতে যাচ্ছেন, তাহলে ডট ডেট টাইম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আবার রান করছি। এবার দেখুন ডেট টাইমের ভিতরে কি কি আছে, অনেক কিছু। তো এইগুলো আপনাকে এই যে নাও কোথেকে ইউজ করলাম, এখান থেকে মান্থ দিতে চাইলে মান্থ দিতে পারেন, এভাবে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাবে আপনি ইউজ করতে পারেন। তো বুঝছেন? ওকে, তারপর এখন আমরা এক্সিকিউশন টাইম নিয়ে একটু কথা বলি। ইম্পর্টেন্ট যে একটা প্রোগ্রামের এক্সিকিউশন টাইম আপনি কিভাবে বের করবেন। তো এক্সিকিউশন টাইম বের করার জন্য প্রথমে আমি এইখানটায় পিটাকে একটু নিয়ে নিই, আমি পি এর একটা কপি তৈরি করি, বাকিটাকে কমেন্ট আউট করে রাখছি। আমার এইখানটায় কি হচ্ছে একটু খেয়াল করুন তো, এই সংখ্যাটা একটা রেঞ্জ দিলাম, আই একটা রেঞ্জ দিলাম যে শূন্য থেকে এই সংখ্যা ঠিক আগ পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো যোগফল বের করবে, ঠিক না? এই এই ফাংশনটা কি করবে বিপ্লব শাহ, এটা কি রেজাল্ট দিবে বলেন তো? একটা যোগফল রেজাল্ট দিবে না? এইখানটায় যে একটা ইয়ে কোড ক্রিয়েট করলাম, সেই কোডটা, রাইট, এত এর সাম মানে এক থেকে শুরু শুরু করে এত এর যোগফলটা প্রিন্ট করবে। আহ, তো একটু খেয়াল করুন, এই যোগফলটা প্রিন্ট করতে সে কতটুকু সময় নেয় সেটা আমি কিভাবে বের করলাম। প্রথমে আমি কি করলাম, পি একটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলের মধ্যে ডেট টাইম নাও করে দিলাম, ঠিক আছে। তারপর এক্সিকিউশন শেষে আরেকটা কিউ ভেরিয়েবল নিলাম, সেই কিউ ভেরিয়েবলের মধ্যে আবার ডেট টাইম নাও করে দিলাম। তারপর
এটা যেহেতু আমার পরের ডেট টাইম, তো এই টাইমটা বড় হবে না আমার আগের টাইমের থেকে, অর্থাৎ পি এর থেকে কিউটা বড় হবে। তারপর আমি কিউ থেকে পিটা যদি আমি বিয়োগ করি তাহলে কিন্তু আমি যে এক্সিকিউশন টাইমটা সেই টাইমটা পেয়ে যাব। তো একটু খেয়াল করুন যে কিভাবে সেই টাইমটা আমরা পাচ্ছি। তো খেয়াল করুন বেশ কিছুক্ষণ কিন্তু টাইম নিচ্ছে কারণ হচ্ছে এই ক্যালকুলেশনটা অনেক বড় এবং এই ক্যালকুলেশনটা করার জন্য প্রচুর সময় সে নিয়েছে। প্রথমটা হচ্ছে আওয়ার, তারপরটা হচ্ছে মিনিট, তারপরটা হচ্ছে সেকেন্ড, তারপরটা হচ্ছে মাইক্রো সেকেন্ড। তো 1 সেকেন্ডের বেশি সময় নেওয়ার কারণে সে 1 সেকেন্ড এবং বেশ কয়েকটা মাইক্রো সেকেন্ড দেখাচ্ছে। কিন্তু আমার এখানটা যদি এটা অনেক কমে যায়, সেক্ষেত্রে ধরেন এখানটায় আমি দিলাম 500, তো সরি 55 দিই, হ্যাঁ, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এই ক্ষেত্রে কিন্তু আমার টাইমটা কমে যাবে, এক্সিকিউশন টাইমটা অনেক কমে গেছে। আমার মাইক্রো সেকেন্ডটা দেখাচ্ছেই না, যদিও মাইক্রো সেকেন্ডটা দেখানো উচিত। তো ব্যাপারটা বুঝছেন? এবার আমি এটাকে বাড়াই দিলাম, 5000 করে দিলাম, এখন দেখাবে আশা করি। কন্ট্রোল এস, তো দেখাচ্ছে এখানটা একটা মাইক্রো সেকেন্ড দেখাচ্ছে যে 5001। তো পরবর্তীবার আবার যখন একই কোড রান করবো তখন কিন্তু সেম রেজাল্ট দিবে না আমাকে। সেম রেজাল্ট দিয়েছে না, কেন দেয় নাই? কারণ হচ্ছে এগুলো আসলে টাইমটা অনেক ক্ষেত্রে আমার সিপিইউর উপর নির্ভর করে। আমার সিপিইউ নেট এট এ টাইম আমার কিন্তু অনেক কিছু চলছে র্যাম এবং সিপিইউর মধ্যে। ইন্টারনেট স্পিড, ইন্টারনেটের কাজ করতেছি, এটা চলতেছে বা এটা চলতেছে, তো কখন মানে কতটুকু ইউজ করতেছে বা কিভাবে ইউজ করতে পারতেছে সেটার উপর ডিপেন্ড করে এক একবার কিন্তু এক একটা টাইম দিবে। ব্যাপারটা বুঝছেন সবাই? ওকে, এখন একটা ইম্পর্টেন্ট, এই যে কিভাবে আপনারা টাইম এক্সিকিউশন বা টাইম কমপ্লেক্সিটি গুলো আপনারা মেনটেন করবেন সে ব্যাপারটা নিয়ে একটু কথা বলুন। এটা আমার কাছে মনে হচ্ছে বলাটা একটু জরুরি। এ ব্যাপার নিয়ে আমি হয়তো আগে কোনো ক্লাসে কথা বলিনি, বলেছি কিনা আমার মনে নাই। আপনারা কি জানেন আমি আগে কোনো ক্লাসে বলেছি কিনা যে কিভাবে আপনারা টাইম গুলো মেনটেন করবেন প্রোগ্রামের? ওকে, বলি নাই, ধন্যবাদ। সো আমি একটু বলার চেষ্টা করি এবার। তাহলে আমি জাস্ট একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই এক্সাম্পলটা অ্যাপ্লাইও করে দেখাবো যে আসলে পার্থক্যটা বুঝতে পারবেন তখন। আমি কিন্তু আমার মানে মনে রাখার ক্ষমতা খুবই কম। আমি কিন্তু সচরাচর খুব বেশি কিছু মনে রাখতে পারি না, যার কারণে আমার লার্নিং প্রসেসটাও একটু মানে আমার ব্যক্তিগত পারপাসে আর কি, যে একটু অন্যভাবেই শিখি আমি সবকিছু। তো ধরে নেন স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল, এটা প্রিন্ট করার জন্য আমরা নর্মালি প্রোগ্রামিং এ তো লুপ ইউজ করি, কিন্তু ম্যাথমেটিক্যালি সেটা আমরা কিভাবে করব? সূত্রটা কি? সূত্রটা আমার মনে থাকে না, তো সূত্রটা আমি বের করি। যাদের আমার মতো মনে থাকে না ঠিক তাদের জন্য এটা। এস ইকুয়াল, ধরেন 1 থেকে 10 পর্যন্ত লিখি। 1+2+3 প্লাস অ্যান্ড সো অন, হ্যাঁ, অ্যান্ড সো অন প্লাস 10। 1 থেকে 10 পর্যন্ত লিখলাম, হ্যাঁ, বিপ্রনাথ সাহা, থ্যাংক ইউ। সো আমার সহ যাদের মনে থাকে না ঠিক তাদের জন্য আমি কাজটা করছি। এস ইকুয়াল, ঠিক উল্টা করে লিখি 1 থেকে 10 পর্যন্ত। তো এখানটায় কত লিখবো? 10 লিখবো, এখানটায় 9 লিখবো, আর এখানটায় কত লিখবো? 8 লিখবো, অ্যান্ড সো অন, অ্যান্ড সো অন প্লাস 1। তো এখন 1 থেকে 10 পর্যন্ত আমি যখন যোগ করছি পুরোটাকে এই যোগ করে ফেলি একবার। তো যোগ করলে এখানটায় কত আসে বলেন তো? 2s, ঠিক না? এখানটায় কত আসে? 11, তারপর আবার 11, তারপর আবার 11, শেষমেশ আবার কত আসে? 11। এখানটায় কতটা 11 আছে? 10টা। 11 কয়টা আছে? 10টা, রাইট। তো তাহলে আমি কি লিখবো? 10 ইন্টু
11। তারপরের লাইনে এখানটায় কত আসছে 2s। তাহলে s ইকুয়াল কি দাঁড়ায় 10 ইন্টু 11 ডিভাইড বাই 2। আচ্ছা আমি 11 কে তো এভাবে লিখতে পারি যে 10 ইন্টু 10 প্লাস 10 প্লাস 1 ডিভাইড বাই 2। এখন 10টাকে যদি আমি n বিবেচনা করি যে আমাদের সংখ্যাটা আমি জানি না, এক্ষেত্রে আমি 10 পর্যন্ত নিলাম যে আমি সংখ্যাটা জানি 10 পর্যন্ত, কিন্তু সংখ্যাটা যখন আমি জানি না তখন আমি 10 এর জায়গায় n দ্বারা রিপ্লেস করি। তাহলে আমি কি পাই n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে এটাই হচ্ছে আমার ফর্মুলা, ঠিক না? তো এই ক্ষেত্রে আমি সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করার চেষ্টা করি। একটু খেয়াল করুন, ফর্মুলাটা আমি একটু পরে অ্যাপ্লাই করি, n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2। তো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার আগে আমি আগে লজিক্যালি একটু এক্সপ্লেন করি আপনাদের সাথে যে কিভাবে আপনি এক্সিকিউশন টাইমটা কমাবেন। ধরুন আপনি এই ফর্মুলা দিয়েও কিন্তু এক থেকে মানে যত ইচ্ছা তত নাম্বার সংখ্যা পর্যন্ত আপনি যোগ করতে পারেন, নো প্রবলেম। n এর জায়গায় আপনি ওই সংখ্যা দিয়ে রিপ্লেস করবেন প্রোগ্রামিং এর মাধ্যমে। সেটা কিভাবে করবেন তো আমি সেটা একটু এক্সপ্লেন করি। তো প্রথমে আপনি কি করবেন, ব্যবহারকারীর কাছ থেকে একটা নাম্বার নিবেন বা আপনার ইচ্ছা মতো, যে n ইকুয়াল আপনি ধরে নিলেন n ইকুয়াল 5 1 2 3 4 5, মনে করেন 5টা শূন্য দিয়ে দিন, হ্যাঁ। তো n ইকুয়াল এটা নিয়ে নিলেন, নেওয়ার পর আপনি কি করলেন, সাম সাম নামে একটা ভেরিয়েবলের মধ্যে আপনি সেই যোগফলটা রাখার জন্য আপনি কি করলেন, এটা দিয়ে 1 তারপর /2 পুরোটাকে আপনি 2 দিয়ে ভাগ করবেন। ঠিক এই কাজ করলে কিন্তু আপনার হচ্ছে। তারপর পরবর্তী লাইনে আপনি কি করলেন, প্রিন্ট সাম। তাহলে আপনি কিন্তু রেজাল্টটা পেয়ে যাচ্ছেন। তো আর যদি আপনি লুপের থ্রুতে কাজটা করতে চান সেক্ষেত্রে আপনি কি করছেন, সেক্ষেত্রে আপনাকে লিখতে হচ্ছে ফর i ইন রেঞ্জ কত, এই রেঞ্জটা আপনি নিচ্ছেন, নিয়ে তারপর এখানটায় কি করছেন, সাম নামে আগে একটা ভেরিয়েবল নিচ্ছেন, ঠিক না? প্রথমে সাম নামে একটা ভেরিয়েবল নেবেন, তারপর সাম ইকুয়াল সাম প্লাস আই, এই কাজটাই করবেন। তারপর লুপটা এক্সিকিউশন শেষে আপনি এখানটা এসে এটাকে প্রিন্ট করবেন, প্রিন্ট সাম, এই কাজটাই করবেন, তাই নয় কি? তো একটু খেয়াল করুন, আপনি এইখানটায় ম্যাথমেটিক্যাল টার্মটা কয়বার করছেন, একটা ম্যাথমেটিক্যাল কাজ কয়বার করছেন, মাত্র একবার, ঠিক না? মাত্র একবার একটা ম্যাথমেটিক্যাল টার্ম করছেন, সো আপনি সিপিইউ কে কিন্তু যথেষ্ট পরিমাণ রিল্যাক্স রাখছেন, একবারে সেটার ম্যাথমেটিক্যাল কাজটা সম্পন্ন করে ফেলছে। কিন্তু যখন আপনি লুপের থ্রুতে এই কাজটা করতে যাবেন তখন কতটা সময় নিবে আপনি চিন্তা করেন, কতবার সেই ম্যাথমেটিক্যাল কাজটা করবে, 5 লক্ষ বার, ঠিক না? তার মানে কি 5 লক্ষ গুণ তাকে কাজ করতে হচ্ছে। তো 5 লক্ষ গুণ সে যদি কাজ করে সেই ক্ষেত্রে তার টাইম বেশি লাগবে না, সে যদি একবার কাজটা করে 5 লক্ষ বার না করে সেক্ষেত্রে টাইম বেশি লাগবে? তো কোনটা বেশি টাইম আপনাকে মানে হেল্প করবে, উপরেরটা না নিচেরটা? অবশ্যই। তো আপনাকে ঠিক এই ব্যাপারগুলো মেনটেন করতে হবে, যে কখন কিভাবে করলে এগুলো হচ্ছে সম্পূর্ণ আপনার ব্যাপারটা এখন যেহেতু বুঝছেন যে এটা হচ্ছে আপনার বুদ্ধিমত্তার একটা ব্যাপার, রাইট?
এমডি মুরাদ হোসেন, আপনি ঠিক বলেছেন যে ফার্স্টটা টাইম কম লাগবে। তো আমরা একটু এটা এক্সপেরিমেন্ট করে দেখি। লুপের থ্রুতে একবার কাজটা করছি, আরেকবার লুপ ছাড়া করি। তো এখানটায় একটা ভেরিয়েবল নেই এক্স ইকুয়াল, আমি কপি পেস্ট করে ফেলি, তাহলে তাড়াতাড়ি হবে। আচ্ছা, আমি মনে হয় পেইন্টে একটু উল্টাপাল্টা করছি। পেইন্টে উল্টাপাল্টা যেটা করছি সেটা হচ্ছে এন্ডটা আসলে না নিলেই চলে, ঠিক না? কারণ আমি তো এখানটা সংখ্যা অলরেডি বসাই দিছি, তাহলে আমি এন্ডটা আর কেন নিব? সো এন্ডটা একটু বাড়তে লিখে ফেলছি, এটার জন্য সরি আমি আসলে। তাহলে SUM সাম ইকুয়াল কি আসছে আমার? এই সামটা এখানটা একটা ওয়ান দিয়ে দিই, সাম ওয়ান ইকুয়াল ইন্ট। ওকে, তো আমি কাজটা করছি। খেয়াল করুন, একই আউটপুটের জন্য আমরা কিন্তু দুই ধরনের প্রোগ্রাম তৈরি করলাম, কন্ট্রোল এস দিয়ে সেট করলাম এবং দুইটাতেই টাইম দিয়ে দিলাম যে আসলে কোনটাতে টাইম বেশি লাগবে কোনটাতে টাইম কম লাগবে। তো রেজাল্টটা আপনারা দেখতেই পাচ্ছেন, প্রথমটাতে কত কম সময় লাগছে এবং পরেরটাতে কতটা বেশি সময় লাগছে। ক্লিয়ার ব্যাপারটা আপনাদের কাছে? আই হোপ এখন আর কারো কাছে ব্যাপারটা সো আপনারা এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছেন যে টাইম কমপ্লেক্সিটির ব্যাপারটা কিভাবে ট্যাকেল করবেন বা কিভাবে এটা সমাধান দিবেন। এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কিভাবে নিচ্ছেন, কিভাবে সলিউশন করছেন। একই জিনিস অনেকভাবে সলিউশন করা যায়, কিন্তু সেটা ডিপেন্ড করবে আপনার উপর কিভাবে সলিউশন করলে আপনি টাইম কমপ্লেক্সিটি কমাতে পারবেন। ওকে, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে আপনি ডেট টাইম ক্রিয়েট করবেন, ডেট টাইম অবজেক্টটা কিভাবে ক্রিয়েট করবেন আপনি নিজে থেকে। যে আপনার একটা ডেট টাইম অবজেক্ট ক্রিয়েট করা দরকার, সেক্ষেত্রে আপনি কিভাবে ক্রিয়েট করবেন। তাহসিনুর রহমান, অনেক ইন্টারেস্টিং ছিল। ওকে, থ্যাংক ইউ। তো আমরা দেখি ডেট টাইম যে মানে একটা, এটা আপনি কিভাবে ক্রিয়েট করবেন নিজে থেকে। তো ডেট টাইম ক্রিয়েট করার ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম। আপনি ডেট টাইম অবজেক্টটা এভাবে ক্রিয়েট করতে পারেন, ডেট টাইম ডট ডেট টাইম। প্রথমে আপনি মডিউলটা লিখলেন, তারপর ডেট টাইম যে ফাংশন বা মেথড বলেন সেই ফাংশনটা লিখলেন। লেখার পর এইখানটায় আপনাকে আহ, পাঠিয়ে দিতে হবে ভ্যালুগুলো। যেমন আপনি একটা অবজেক্ট ক্রিয়েট করছেন, যেটা সালটা হচ্ছে কত, 2020 সাল, তারপর
2020, তারপর 122, অর্থাৎ এটা হচ্ছে মান্থ, ইয়ার দিলেন, মান্থ দিলেন এবং ডে দিলেন। এটা দিয়ে কিন্তু আপনি ক্রিয়েট করতে পারেন। তো একটু খেয়াল করুন, আপনি যেটা ক্রিয়েট করলেন সেটা, সেখান থেকে আপনি যদি এভাবে এভাবে ক্রিয়েট করার পর আসলে রেজাল্টটা কি আসে সেটা একটু দেখি আমরা। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। কি আসছে? জানুয়ারি, JAN। এটা আমি একটু পরে এক্সপ্লেন করছি এই ব্যাপারটা। এখানে একটা ফাংশন ইউজ করছি, সেই ফাংশনটা একটু পরে এক্সপ্লেন করি। তার আগে আমি জাস্ট এখানটায় প্রিন্ট কয়টাকে একটু প্রিন্ট করি, আমাদের ডেট টাইমটা। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, আসছে ইয়ার, আসছে মান্থ, আসছে ডে, আসছে আওয়ার, আসছে মিনিট, আসছে সেকেন্ড, আসছে তারপর মাইক্রো সেকেন্ড এবং টাইম জোন। এগুলো কিন্তু দেয়া যায়, এগুলো অপশন, বাকিগুলো অপশনাল। মিনিট, আওয়ার, ডে, সরি, আওয়ার, মিনিট, সেকেন্ড, মাইক্রো সেকেন্ড এবং টাইম জোন, এগুলো অপশনাল। আপনি ওগুলো চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন, মানে না চাইলে না দিতে পারেন। কিন্তু আপনাকে ইয়ার দিতে হবে, মান্থ দিতে হবে এবং ডেটা দিয়ে দিতে হবে। প্রথমটা হবে ইয়ার, তারপরটা হবে মান্থ, তারপরটা হবে ডে। তো আপনি চাইলে এখানটা আবার ডট, ঠিক আগের মতো ইয়ার দিয়ে আপনি ইয়ারটা বের করতে পারেন, মান্থ দিয়ে মান্থটা বের করতে পারবেন। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রান করছি। তো এখানটা ইয়ার দেখাচ্ছে, অর্থাৎ এটাকে পার্স করে ফেলতেছে সে, সিঙ্গেল, মানে এভাবে করে আপনি আপনার নিজের মতো করে ডেট জেনারেট করতে পারবেন। ব্যাপারটা বুঝছেন কিভাবে আপনি ডেট টাইম জেনারেট করবেন? ধরেন আপনার কোনো একটা প্রোগ্রামে আপনার ডেট টাইম জেনারেট করা লাগবে, সেট করা লাগবে, সেক্ষেত্রে আপনি এভাবে ডেট টাইম সেট করে দিতে পারেন। তারপর ডেট টাইম নিয়ে কাজ করার জন্য একটা ইম্পর্টেন্ট ফাংশন আছে, সেই ফাংশনটা হচ্ছে স্টেপ টাইম। ডেটা দেখি ডে আসছে কিনা, বা ডে, ডে কি ডে দিতে হবে না ডেট দিতে হবে, আই এম নট শিওর, বাট এক্সপেরিমেন্ট করলে বোঝা যাবে। এই যে ডেটা চলে আসছে, পাইছেন? মোহাম্মদ আলী। ওকে, সো আপনাকে জাস্ট ডে লিখলেই হবে। এরপর আমরা একটা ইম্পর্টেন্ট ডেট টাইম নিয়ে কাজ করার জন্য একটা ইম্পর্টেন্ট ফাংশন নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে স্ট্রেক টাইম। স্ট্রেক টাইম, স্টেপ টাইমটা আসলে কি করবে? স্টেপ টাইমটা আসলে যে কাজটা করবে সেটা হচ্ছে আপনাকে নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী সে এগুলোকে, অনেক কিছু আসলে, মানে এখানটায় প্যারামিটার অনুযায়ী আপনাকে নির্ভর করবে যে আপনি স্টেপ টাইমটা নিয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে স্টেপ টাইমটা পুরোপুরি আমার দ্বারা এই মুহূর্তে দেখানো পসিবল না, আপনাকে এক্সপেরিমেন্ট করতে হবে এটা নিয়ে নিজে থেকে। বাট আমি দেখিয়ে দিচ্ছি জিনিসটা নিয়ে কিভাবে এক্সপেরিমেন্ট করবে বা কিভাবে কি কাজ করবে। তো দুই একটা আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি, যেমন স্টেপ টাইম দিয়ে আপনি এখানটা থেকে যে স্টেপ টাইম বি, স্টেপ টাইম এর মধ্যে আপনি যদি আর্গুমেন্ট হিসেবে বি পাস করেন, ক্যাপিটাল বি দ্বারা যেটা হবে সেটা হচ্ছে মান্থটাকে সে পুরাপুরি একদম পুরা মান্থটা দেখাবে, আর স্মল বি দ্বারা শর্ট ফর্মটা দেখাবে। ঠিক আছে? সো আপনি এক্সপেরিমেন্ট করে নেবেন স্ট্রেট টাইম নিয়ে, জাস্ট ফাংশনটা জেনে রাখেন, এই ফাংশনটা নিয়ে নেটে সার্চ দিলে কিন্তু হিউজ এটাতে কি কি ধরনের আর্গুমেন্ট ইউজ করতে পারবেন সেই নিয়ে লিস্ট পেয়ে যাবেন। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। ব্যাপারটা দেখছেন যে আমি এখানটায় যখন এক্স এর জন্য বের করছি স্ট্রেট টাইম, সে কিন্তু জানুয়ারি পুরোটা লিখছে, এবং ওয়াই এর জন্য যখন স্মল লেটার বি ইউজ করছি তখন সে জানুয়ারি, মানে শর্ট ফর্ম হিসেবে দেখাচ্ছে। ঠিক একইভাবে আরো অনেক কিছু আপনি এটা দিয়ে করতে পারেন, যেমন কন্ট্রোল কপি করলাম। ব্যাপারটা কি বুঝছেন সবাই?
আপনি যদি এখানটায় এ ইউজ করেন ক্যাপিটাল এ আর এখানটায় স্মল এ ইউজ করেন তাহলে আমরা দেখি কি আসে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি, আসছে মানডে, ওয়েডনেসডে। তো ব্যাপারটা বুঝছেন সবাই? সো স্ট্রেফ টাইম ফাংশনটা খুবই ইন্টারেস্টিং। আপনি এটা যত ভালোভাবে ইউজ করতে পারবেন, মানে খুবই ইউজফুল একটা ফাংশন ডেট টাইমের সাথে। ক্লিয়ার সবার স্ট্রেফ টাইম নিয়ে? ওকে, সো আপনারা এটা নিয়ে এক্সপেরিমেন্ট করবেন আই হোপ। এবার তাহলে আমরা জেসন ডেটা নিয়ে একটু কথা বলি। আহ কমলচন্দ্র রয়, আমি আপনাকে বলবো সেটা হচ্ছে সি আছে কি নেই, আগে আপনাকে জানতে হবে সেটা। কথা বুঝছেন? এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করা লাগবে। এটা একটা লিস্ট আছে যে এই স্ট্রেপ টাইমের মধ্যে, এগুলো কিন্তু আন্দাজে না, স্ট্রেপ টাইমের মধ্যে কি কি ধরনের আর্গুমেন্ট আপনি ইউজ করতে পারবেন পার্সেন্টেজ দিয়ে, সেটা একটা লিস্ট আছে। আপনি সেই লিস্ট থেকে কাজটা করে নিতে পারবেন। সি দিয়ে কি হবে বা ডি দিয়ে কি হবে, ঠিক ব্যাপারটা এমন না। কথা বুঝছেন? সো আপনি একটা লিস্ট আছে, নেটে সার্চ দিলে আপনি লিস্টটা পেয়ে যাবেন। আচ্ছা, আহ এটা কে লিখলো? তাহসিনুর রহমান। তাহসিনুর রহমান, আপনি খেয়াল করুন ডেট দুটো কিন্তু এক না। একটা হচ্ছে 22 তারিখ আর একটা 20 তারিখ। তো 22 তারিখ যদি মানডে হয়, সরি 20 তারিখ যদি মানডে হয়, তাহলে 22 তারিখ কি হবে আপনি বলেন? তাহসিনুর রহমান, কি হবে আপনি বলেন, আমি আর বলবো না। ওকে, থ্যাংক ইউ। তো এখানটা স্মল লেটার এর কারণে এটা শর্ট ফর্ম দেখাইছে, ঠিক আছে? আপনি যদি এটাকেও ক্যাপিটাল এ করে দেন তাহলে কিন্তু এটাও লং ফর্মটাই দেখাবে। কন্ট্রোল এস দিলাম, এই যে ক্যাপিটাল এ দিয়ে এটাও কিন্তু ফুল ডেটাই কিন্তু দেখাবে তখন, ওয়েটনেসডে। ক্লিয়ার? তাসনির রহমান। ওকে, তো আমরা একটু জেসন ডেটা টাইপ নিয়ে কথা বলি। তো জেসন ডেটা টাইপ ভেরি ইম্পর্টেন্ট আরেকটা টপিক। তো জেসন ডেটা টাইপ নিয়ে কাজ করার জন্য পাইথন আরেকটা মডিউল আছে জেসন নামে। জেসন নামে একটা মডিউল আছে জেসন ডেটা টাইপ নিয়ে কাজ করার জন্য। তো জেসনটা কেন ইম্পর্টেন্ট, প্রথমে আমি এটা নিয়ে একটু কথা বলি। আপনারা যখন বিভিন্ন ধরনের টেকনোলজি মিক্সিং করবেন, ধরেন আপনার কোনো একটা কাজ পাইথন দিয়ে করা আছে, কোনো একটা কাজ অন্য কোনো ল্যাঙ্গুয়েজে করা আছে, তো সেক্ষেত্রে আপনার এক ল্যাঙ্গুয়েজ থেকে আরেক ল্যাঙ্গুয়েজে ডেটা টাইপ, ডেটা ট্রান্সফার করতে হবে। সেই ক্ষেত্রে বা এক টেকনোলজি থেকে আরেক টেকনোলজিতে ডেটাগুলো ট্রান্সফার করতে হবে। সেক্ষেত্রে কিন্তু যে এটা সমস্যা হয় সেটা হচ্ছে, ধরেন আপনি বাংলা বুঝেন, আরেকজন অ্যারাবিক বুঝেন, তো আপনি তার সাথে কিভাবে কথা বলবেন? আপনি কি তার সাথে কথা বলতে পারবেন? তখন আরেকটা ল্যাঙ্গুয়েজের প্রয়োজন পড়ে বা আরেকটা ডেটা টাইপের প্রয়োজন পড়ে, ইংলিশ। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে ঠিক এমন যে একটা টেকনোলজি, আপনি পাইথনে যত ধরনের ডেটা টাইপ ইউজ করেন, সেই ডেটা টাইপ গুলো আরেকটা টেকনোলজির সাথে নাও মিলতে পারে। তো ম্যাক্সিমাম টেকনোলজি গুলো একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে ডেটা টাইপ ইউজ করে, সেটা হচ্ছে জেসন। এই জেসনটা ম্যাক্সিমাম টেকনোলজি ইউজ হয়। তো আপনি প্রথমে আপনার যত ধরনের ডাটা আছে সেই ডাটাগুলোকে আরেকটা, মানে অন্য কোনো টেকনোলজিকে বোঝানোর জন্য বা তার কাছে পাস করার জন্য আপনাকে ঠিক ওই কারণে জেসনটা ইউজ করতে হবে। জেসনটা দেখতে অনেকটাই ট্রান্সলেটর বলতে পারেন, ট্রান্সলেটর। তো জেসনটা দেখতে অনেকটাই হচ্ছে পাইথনের ডিকশনারির মতো। জেসনটা অনেকটাই পাইথনের ডিকশনারির মতো। ওকে, তো আমরা জেসন ডেটা টাইপ নিয়ে একটু কথা বলি, আর একটু বিস্তারিত আলোচনা করি। এখানটা একটু খেয়াল করুন, এখানটায় এটা কি একটা ডিকশনারি এক্সট্রা? আপনারাই বলুন।
আমি কোনো অ্যান্সার দিচ্ছি না। এক্সটা কি এটা ডিকশনারি? এক্সট্রা আমি যদি পাইথনে এখন ডেটা টাইপ দেখতে চাই এক্স এর, কি পাবো? ডিকশনারি পাবো? দেখি কার কার চোখ আছে, আমি একটু দেখতে চাই। আচ্ছা, আছে না? আমি চোখ বলতে কিন্তু শুধুমাত্র তাকানো এবং দেখা দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। ঠিক আছে, আমি দেখার কথা বলছি, দেখার চোখ, তাকানোর চোখ না। সজাগ হোসাইন, আমি কিন্তু তাকানোর চোখের কথা বলিনি, আমি দেখার চোখের কথা বলছি। রাইট, অনেকেই বলছে ডিকশনারি না, কোটেশন আছে। এক্স্যাক্টলি সজাগ হোসাইন, নিঃসন্দেহে। তো এখানটা যেহেতু কোটেশন আছে, সো এটা কিন্তু পাইথনে যদি আমি এখন টাইপটা চেক করি, সেটা আমাকে যেটা দিবে সেটা হচ্ছে এটা ডিকশনারি না, এটা একটা স্ট্রিং হিসেবে রিপ্রেজেন্ট করবে। তো যাদের কনফিউশন আছে আমি তাদেরকে ব্যাপারটা একটু দেখাই। প্রিন্ট টাইপ এক্স, এক্স এর টাইপটা আমরা একটু দেখে নিই। ক্লাস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। ওকে, কি দেখাচ্ছে এটা? ক্লাস এসটিআর, অর্থাৎ এটা কিন্তু ডিকশনারি না, এটা হচ্ছে একটা স্ট্রিং। তো এই স্ট্রিংটাই হচ্ছে আসলে জেসন ডেটা। একটু খেয়াল করুন, আমি যদি এইখানটায় পাইথনের ফলস লিখতাম তাহলে এইখানটায় রাইট, মোশাররফ হোসেন, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তো একটু এখন আর কেউ টাইপ না করে একটু আমি কি বলতে চাচ্ছি বা কি বোঝাতে চাচ্ছি সেটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। আই হোপ সবাই জিনিসটা একদম ক্লিয়ার করে বুঝতে পারবে। এই জেসন যেটা করবে সেটা হচ্ছে এই জেসন ডট লোড যে ফাংশনটা ইউজ করলাম, সেই ফাংশনটার মাধ্যমে আপনি এই ডাটাটা হচ্ছে একটা জেসন ডেটা, সেই জেসন ডেটাকে আপনি জেসন ডট লোডের মাধ্যমে পাইথন ডিকশনারিতে কনভার্ট করতে পারবেন। এখন যেটা হবে সেটা হচ্ছে পাইথন ডিকশনারি, নট, এখন আর কিন্তু স্ট্রিং থাকবে না। একটু খেয়াল করুন, আমি যদি এটাকে প্রিন্ট করি সেটা আমাকে যে রেজাল্টটা দিবে সেটা হবে একটা পাইথন ডিকশনারি। তো পার্থক্যটা কোন জায়গায় সেটাও আমি একটু পরে আপনাকে দেখাচ্ছি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। এবার একটু খেয়াল করুন এখানটা নেম কি আসছে, হুমাম, তারপর H27 কান্ট্রি বাংলাদেশ এবং স্টুডেন্ট ফলস আসছে। একটু খেয়াল করুন এইখানটায় ফলসটা কিভাবে লেখা আছে আর এইখানটায় ফলসটা কিভাবে লেখা আছে। রাইট, কারণ এটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের ফরম্যাট। এই যে ফলস লেখা স্মল লেটারে সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের ফরম্যাট, বাট পাইথনে ফলসটা হয় ক্যাপিটাল লেটার। তো এটা এক্স্যাক্টলি যে স্ট্রিংটা ছিল সেটা ছিল একটা জেসন স্ট্রিং। সেই জেসন স্ট্রিংটাকে আমি কি করলাম, পাইথনের ডিকশনারিতে কনভার্ট করে ফেলছি। এই যে ক্লাস ডিক্ট দেখাচ্ছে এখন। তো এই ডিকশনারিতে কনভার্ট করার জন্য আমাকে যেই ফাংশনটা ইউজ করতে হয় সেটার নাম হচ্ছে জেসন। জেসন মডিউল থেকে আসবে এবং লোডস, এই লোডস ফাংশনটার মধ্যে আমি এই যে যে জেসন স্ট্রিংটা ছিল সেই জেসন স্ট্রিংটাকে এখানটা দিয়ে দিতে হবে, দিয়ে দিলে সে এটাকে পাইথন ডিকশনারিতে কনভার্ট করে দেবে। তো ব্যাপারটা বুঝছেন সবাই? কে কে বুঝছেন জানান আমাকে। ওকে, নিঃসন্দেহে। মোশাররফ হোসেন, নিশাদ, ওকে, থ্যাংক ইউ বিপ্রনাথ শাহ। এরপর আমরা দেখি, এতক্ষণ আমরা দেখলাম জেসন ডেটা থেকে আমরা কিভাবে পাইথন ডিকশনারিতে কনভার্ট করবো। এখন আমরা দেখবো যে এটা তো এখন পাইথন ডিকশনারি হয়ে গেছে, পাইথন ডিকশনারি থেকে আমরা এখন কিভাবে সেটাকে জেসনে কনভার্ট করবো আমরা এখন দেখবো সেটা। তো সেটার জন্য যেটা আছে সেটা হচ্ছে জেসন ডট ডাম্পস। এই জেসন ডট ডাম্পস যেটা করবে সেটা হচ্ছে আমার এই পাইথন ডিকশনারিটাকে, আমার এখন ডিকশনারিটা কি আছে ওয়াই, তো সেই ওয়াইটাকে আমি কি করলাম আবার জেসনে কনভার্ট করলাম জেসন ডট ডাম্পস এই ফাংশনের মাধ্যমে। এটাতে কনভার্ট করে সেটা আমি কোথায় রাখলাম, পিতে। তো সেই পিটাকে আমি এবার প্রিন্ট করে দেখি, পিটাকে একটু প্রিন্ট করে দেখি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তো এখন কি দেখতে পাচ্ছেন খেয়াল করুন, আমার প্রথমটা কি আসছে, প্রথমটা আসছে একটা পাইথন ডিকশনারি
এবং পরেরটা কিন্তু আবার আসছে জেসন ডেটা টাইপ। তো জেসন ডেটা টাইপ আপনি কিভাবে বুঝবেন? এই যে ফলসটা স্মল লেটার। আরো বেশ কিছু জিনিস আছে বোঝার মতো, সেটা হচ্ছে এই যে এখানটা এগুলো কিন্তু ডিকশনারির মধ্যে সবগুলো সিঙ্গেল কোড, কিন্তু এখানটায় এগুলো সবগুলো ডবল কোড স্ট্রিং গুলো, খেয়াল করছেন? তো এগুলোই হচ্ছে ব্যাপার আর কি। আবার আপনি চাইলে এখানটায় আপনি ডেটা টাইপটাও শো করাইতে পারেন, যে কমা দিয়ে টাইপটা লিখে দিবেন, টাইপ আর টাইপ পি এর টাইপটা দেখবো। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো এখন কি দেখাচ্ছে? স্ট্রিং। কারণ হচ্ছে আমরা এটাকে কি বলি? এটাকে আমরা বলি জেসন স্ট্রিং। তো এটা আসলে একটা স্ট্রিং, তো নির্দিষ্ট ফরম্যাটের স্ট্রিং, যেটাকে আমরা পরবর্তীতে চাইলে বিভিন্নভাবে পার্স করতে পারি। পার্স করার প্রয়োজনে আমরা এই ধরনের কাজ করি। একটু খেয়াল করুন, আমার এই ওয়াই থেকে আমি কিন্তু কি ভ্যালু পেয়ার হিসেবে এগুলোকে বের করতে পারবো। ওয়াই থেকে, যেহেতু ওয়াইটা একটা কি ডিকশনারি, পাইথন ডিকশনারি, তো কি ভ্যালু পেয়ার হিসেবে আমরা যখন একটা একটা করে পার্স করতে যাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? এখানটায় আমি যদি নেমটা পেতে চাই, আমি এখানটা কি দিব? নেম। মনে আছে সবার যে কিভাবে ডিকশনারি ডাটাগুলো থেকে ডাটাগুলো পার্স করতে হয়? নেমটা দিয়ে দিলাম। নেমটা দিয়ে আমি এই জায়গায় অ্যাক্সেস করার চেষ্টা করবো। কন্ট্রোল এস দিলাম, কন্ট্রোল এস দিয়ে আমি শুধুমাত্র নেমটা পাবো। খেয়াল করুন এখানটায় কি আসছে? শুধুমাত্র হুমামটা আসছে, আর কিছু আসছে? আর কিচ্ছু কিন্তু আসেনি। কারণ হচ্ছে আমি এই জায়গায় কি করলাম? শুধুমাত্র নেমটাকে রিপ্রেজেন্ট করার জন্য এই জায়গায় নেমটাকে পার্স করে নিয়ে আসছি ডিকশনারি থেকে। কিন্তু এটা তো আমার জেসন স্ট্রিং, এই জেসন স্ট্রিংটাকে কি আমি পার্স করতে পারবো? একটু চেক করে দেখি পার্স করা যায় কিনা। আপনি যদি মনে করেন যে এটাকে পার্স করা যাবে, তাহলে চেক করে দেখতে পারেন। তো দিলাম নেম, কন্ট্রোল এস দিলাম, এটাকে এরর দিল। কেন এরর দিল? কারণ হচ্ছে এটা আসলে স্ট্রিং, জেসন স্ট্রিং, এটাকে এভাবে পার্স করা যাবে না, বাট এটাকে অন্যভাবে আপনি পার্স করতে পারবেন। পাইথনে যে নর্মাল স্ট্রিংটাকে যেভাবে পার্স করে ওইভাবে কিন্তু পার্স করতে হবে। যেমন আপনি এখানটায় দিলেন 2:5 দিয়ে দিলেন, এভাবে কিন্তু আপনি পার্স করতে পারবেন। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। এবার কিন্তু NAM এটা কিন্তু পার্স করতে পারলেন। তো ব্যাপারটা ক্লিয়ার সবাই? এটা কিন্তু একটা স্ট্রিং, জেসন ডট ডাম্প যখন করে ফেলছেন তখন এটা কিন্তু ডিকশনারি থাকছে না, তখন এটা স্ট্রিং হয়ে যাচ্ছে। আই হোপ সবাই ক্লিয়ার। আপনারা সবাই কি ক্লিয়ার ব্যাপারটা? ওকে, আজকে ফয়সাল, থ্যাংক ইউ। তাসিমুর রহমান, এমডি মুরাদ হোসেন, থ্যাংক ইউ সবাইকে। এরপর আমরা জেসন ডট ডাম্পস এর সাথে বাড়তি বেশ কিছু, মানে এগুলোকে অর্গানাইজড ওয়েতে সাজানোর জন্য, আমাদের জেসন ডেটাটা যদি সুন্দর করে সাজানো না থাকে, সেটা কিন্তু খুব একটা রিডেবল হয় না। যেমন আমি একটু আগের কোডে যাই, পি থাকলো এখানটায়, ওয়াই থাকলো। তো এখন টাইপটাও বাদ দেই, টাইপের তো দরকার নেই, পিটাই নেই। হ্যাঁ, প্লাস খেয়াল করুন, আমার এখানটায় যে জেসন ডাটাটা সেটা মোর রিডেবল না। রিডেবল না মানে হচ্ছে এটা আসলে দেখতে খুব একটা সুন্দর করে, আপনার তো ডাটা অনেক থাকতে পারে, একটা ধরেন এখানটায় লিস্ট থাকতে পারে, ঠিক আছে? তো লিস্টের পর, ঠিক আছে, তারপর এই ধরনের বেশ কিছু ঝামেলা থাকতে পারে, আরো ডিকশনারির মধ্যে ডিকশনারি থাকতে পারে। এগুলো কিন্তু খুব একটা রিডেবল না, দেখতে খুব একটা সুন্দর দেখাচ্ছে না। তো এটাকে আপনি সুন্দরভাবে সাজানোর জন্য আপনি কি করবেন? আপনার এই সুন্দর ফরম্যাটে সাজানোর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জেসন ডট ডাম্পস এর সাথে আপনি বিভিন্ন ধরনের কি ভ্যালু পেয়ার হিসেবে বিভিন্ন ধরনের আর্গুমেন্ট পাস করতে পারেন। যেমন হচ্ছে ইন্ডেন্ট। তো ইন্ডেন্ট 4 এটার মাধ্যমে হচ্ছে সে 4টা স্পেস করে ইন্ডেন্ট করে নিবে, অর্থাৎ এক ট্যাব করে। তো দেখি আমরা কিভাবে সেটা করতে পারি। তো আমরা এই লাইনে ওয়াই কে একটু ইন্ডেন্ট করি। তো এখানটায় জেড এর মধ্যে ওয়াইটাকে ইন্ডেন্ট করে নিলাম। আমি প্রত্যেকটা এক্সপ্লেন করছি, আপনারা কোনোভাবে অরিড হবেন না, ঠিক আছে? কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। একটু খেয়াল করুন, এইটা থেকে এই যে এই ডাটাটা, সেম ডাটা, এই ডাটাটা থেকে এই ডাটাটা মোর রিডেবল না?
অনেক সুন্দর ওয়েতে এটাকে সাজানো হয়েছে, অনেক সুন্দর করে দেখাচ্ছে এই ডেটাটা, ঠিক না? যে আপনি এখানটায় এটা পড়তে যতটা ইজি, এটা পড়তে তার থেকে অনেক বেশি ইজি। এবং এখান থেকে ডেটা খুঁজে পাওয়াটাও অনেক সহজ। বিভিন্ন টাইপের ডেটা থাকতে পারে এখানটায়। একটা লিস্ট থাকতে পারে এই ডিকশনারিটার মধ্যে, বা বিভিন্ন ধরনের ডেটা থাকতে পারে। তো এটাকে সুন্দর হইতে সাজানোর জন্য দেখুন আমি কি ফলো করলাম এখানটায়। আহ নিঃসন্দেহে মোশাররফ হোসেন মোর ডেকোরেটেড। তো একটু খেয়াল করুন কিভাবে সেই ডেকোরেশনটা করবেন আপনি। এখানটায় আপনি প্রথমে কি ইউজ করলেন, ইন্ডেন্ট 4, অর্থাৎ 4 ঘর সে ইন্ডেন্টেশন দিল। তারপর সেপারেটর, সেপারেটর হিসেবে আপনি কমা ইউজ করলেন। যে এই যে এইখানটায় সেপারেটর হিসেবে বাই ডিফল্টই কিন্তু কমা থাকে। এই যে এখানটা একটা সেপারেটর, অর্থাৎ প্রত্যেকটা কি ভ্যালু পেয়ার, সেই কি ভ্যালু পেয়ারকে একটা সেপারেটর দ্বারা সেপারেট করা হয়েছে। তারপরে ঠিক এখানটায় আরেকটা সেপারেটর, এখানটায় আরেকটা সেপারেটর। এবং কি ভ্যালু পেয়ারের জন্য আবার কিন্তু আপনি চাইলে এখানটায় সেপারেটর হিসেবে কোলন ইউজ করা হয়েছে। আপনি যদি চান কোলনের পরিবর্তে ইকুয়াল সাইন, সেটাও কিন্তু সর্টেড নাইসলি, হ্যাঁ সর্টেড নাইসলি, নিঃসন্দেহে। আহ, এটার জন্য কিন্তু আপনি যে সর্টেড কথাটা বলছেন, সেই সর্টেড এর জন্য কিন্তু আলাদা একটা আর্গুমেন্ট পাস করতে হবে। তো এখনো কিন্তু সর্টেড হয়নি, বাট অর্গানাইজড ওয়েতে এটাকে দেখাচ্ছে ডেকোরেটেড, সর্টেড না। বুঝছেন? ওকে। তো সর্টেড এর জন্য কিভাবে করতে হবে সেটাও আমি একটু পরে দেখাবো, নো প্রবলেম। একটু খেয়াল করুন। তো এখানটায় সেপারেটর হিসেবে আমি কমা ইউজ করলাম হচ্ছে পুরো ডেটাটাকে সেপারেট করার জন্য। যে আমার এখানটা একটা ডেটা আছে, সেই ডেটাকে কমা দিয়ে সেপারেট করা হলো। তারপর আরেকটা ডেটা, সেটাকে কমা দিয়ে সেপারেট করা হলো। আরেকটা ডেটা, সেটাকে কমা দিয়ে সেপারেট করা হলো। কিন্তু কি ভ্যালু পেয়ারের মধ্যে আপনি কি দিয়ে সেপারেট করবেন? কি ভ্যালু পেয়ারের মধ্যে আপনি এখানটায় সেপারেটরের জন্য বাই ডিফল্ট হিসেবে ওরা যেটা নেয় সেটা হচ্ছে একটা কোলন নিবে এবং তারপর একটা স্পেস নিবে। কিন্তু আমি এখানটায় কি দিলাম, একটা ইকুয়াল সাইন, কোনো স্পেস দিলাম না। ইকুয়াল সাইনের পর আপনি চাইলে আরেকটা স্পেস দিয়েও দিতে পারেন, যে অর্গানাইজ আরেকটু সুন্দর দেখানোর জন্য। কন্ট্রোল এস দিলাম, গিয়ে সেভ করলাম, আবার রান করছি। এখন কিন্তু ইকুয়েশনের পর একটা স্পেস দেখাচ্ছে। তো ব্যাপারটা বুঝছেন সবাই? আপনারা কিন্তু এভাবে করে এটাকে অনেক অর্গানাইজড ওয়েতে সাজাতে পারেন। এখন আসুন সর্টেড কিভাবে করবেন। হ্যাঁ, ইন্ডেন্ট করেই কাজ করছে। তো ইন্ডেন্টটা এখানটায় আপনি আপনার ইচ্ছা মতো কমাতে বাড়াতেও পারেন। যেমন ইন্ডেন্ট আপনি যদি চান যে দুটো স্পেস থাকবে, তো দুটো স্পেসের জন্য 2 দিয়ে দিবেন, কন্ট্রোল এস দিলাম। তো সেক্ষেত্রে কিন্তু সে দুটো করে স্পেস দিয়ে কাজটা করবে। তো দেখলেন যে এখন সে আমার যে মেইন লাইনটা, সেই লাইন থেকে দুটো মাত্র স্পেস নিচ্ছে। তো বাই মানে নর্মালি এটা 4 থাকলে খুব বেশি অর্গানাইজড লাগে আর কি আমার কাছে। তো এই ক্ষেত্রে 4ই দেই আমি। ওকে। তো আই হোপ এতক্ষণে ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, যে আমার যে কি গুলো আছে, সেই কি অনুযায়ী এগুলোকে সাজানোর জন্য আমার আরেকটা আর্গুমেন্ট পাস করতে হবে। সেই আর্গুমেন্টের নাম হচ্ছে সর্ট কি। ঠিক আছে, সর্ট কি। তো সর্ট কিটা এস ও সর্ট আন্ডারস্কোর কি মেবি, আমি আমার ঠিক মনে পড়তেছে না। তো দেখি আসলে এস ও আর টি সর্ট আন্ডারস্কোর ওয়াই, সর্ট কি ট্রু দিয়ে দেই। প্রথমে দেখি আসলে কি আসে। সর্ট কি ট্রু, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেখি আসে কিনা, আসলে তো বুঝতেই পারবো। ওরা সর্ট কিটা পাচ্ছে না। আই হোপ সর্ট কি না হলে কি হতে পারে। আচ্ছা, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি আবার। ওকে, এবার কাজ করলো, সর্ট কিজ হবে এখানটায়।
KEYS, জাস্ট একটা এস এর জন্য কাজ করেনি একটু আগে। তো একটু খেয়াল করুন, আমাদের আগে ডেটা টাইপের মধ্যে কিন্তু এভাবে সাজাই নাই, যে নেমটা কোথায় দিবে, এইজটা কোথায় দিবে, তো এগুলো অ্যালফাবেটিক্যালি কিন্তু সাজিয়ে নিচ্ছে পরের ডেটাটাতে, যে প্রথমে এজ আসছে, তারপরে কান্ট্রি আসছে, তারপরে নেম আসছে, তারপরে এস আসছে। তো ACNS, ব্যাপারটা বুঝছেন সবাই কিভাবে এটাকে সাজিয়ে নিল? ওকে, সজল হোসাইন, আপনি বুঝছেন, থ্যাংক ইউ। আই হোপ সবাই বুঝছে ব্যাপারটা। এখন আসুন আমরা জেসন ডেটা এবং পাইথন যে মানে ডেটা টাইপ, জেসন ডেটা মানে আমরা যখন জেসন ডাম্প করি, ভেরি ইম্পর্টেন্ট, এখন যে কথাগুলো বলছি কথাগুলো খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। প্রথমে শোনার চেষ্টা করুন, তারপর বোঝার চেষ্টা করুন। সেটা হচ্ছে, এই যে মনে করুন আমি এখানটা বেশ কয়েকটা ডেটা টাইপ আগে থেকে লিখে নিয়েছি। সবগুলো জেসন স্ট্রিং। জেসন স্ট্রিং হলেও আসলে পাইথনে না, জাভাস্ক্রিপ্টে কোন ডেটাটা কি হিসেবে দেখায় সেটা নিয়ে একটু ডিসকাস করি আপনাদের সাথে। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। একটু খেয়াল করুন, আপনারা কেউ জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করে আসছেন এখান থেকে? আমার এই মুহূর্তে ক্লাস করছেন এমন কেউ আছেন যে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করে আসছেন আগে থেকে, বা জাভাস্ক্রিপ্ট সম্পর্কে হালকা পাতলা ধারণা আছে? আমাকে একটু জানান তাহলে। ওকে, নাসিমুল হাসান, আর কেউ আছেন? নাসিমুল হাসান স্যার, আর কেউ আছেন নাকি? ওকে, নাসিমুল হাসান, আপনি একটু বলুন আমাকে, এটা আসলে পাইথন জাভাস্ক্রিপ্ট এটা কি ধরনের ডেটা টাইপ? আপনি আমাকে একটু জানান জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এটা কি ধরনের ডেটা টাইপ? নাসিমুল হাসান, ভেরিয়েবল না, এটা হচ্ছে অবজেক্ট। এটা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এটাকে অবজেক্ট বলবো। পাইথনে আমরা এটাকে ডিকশনারি বলবো, অর্থাৎ আমি পাইথনের ডিকশনারিটাকে যখন ডাম্পস করব, সে ডাম্পস করার পর জেসন ডাম্পস অর্থাৎ জেসন ডাটায় কনভার্ট করব, সেটা আসলে জাভাস্ক্রিপ্টের জন্য একটা অবজেক্ট হয়ে যাবে। এবং এই যে এখানটায় লিস্ট ছিল, লিস্ট এবং টাপল, খেয়াল করুন এটা কিন্তু একটা লিস্ট। এই পাইথনের লিস্টটাকে আমি ডাম্পস করলাম এবং পাইথনের টাপলটাকে আমি ডাম্পস করলাম। দুটোকে ডাম্পস করার পর আমি কি পেলাম? দুটোকে ডাম্পস করার পর একই টাইপের ডাটা পেলাম। এই ডাটাটা, নাসিমুল হাসান এবার বলুন এই ডাটাটাকে জাভাস্ক্রিপ্টে কি বলে? এটা কি ধরনের ডাটা টাইপ? একটু জানান তো। ইয়েস, চন্দন কুমার রয়, নাসিমুল হাসান দুজনই রাইট, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে অ্যারে। তো আপনি যখন জেসন ডাম্পস করবেন অর্থাৎ জেসনে কনভার্ট করবেন পাইথনের লিস্ট এবং টাপলকে, সেই ক্ষেত্রে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের অ্যারেটা পাবেন। তারপর এসটিআর, এটা টাইপ কনভার্ট করলে পাইথনে কি পাবেন? এটা টাইপ যদি আপনি চেক করেন পাইথনে, এই যে উমাম একটা কোটেশন দিলাম, কি পাবো আমি? এসটিআর, রাইট, চন্দন কুমার রয়। কিন্তু আপনি যদি জাভাস্ক্রিপ্ট হয় সেক্ষেত্রে কি পাবেন? নাসিমুল হাসান, চন্দন কুমার রয়। চন্দন কুমার রায়, জাভাস্ক্রিপ্ট এটাকে এসটিআর বলে না, ওটাকে স্ট্রিং পুরাটাই লেখা হয় জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপে। তো ওটাকে শুধুমাত্র এসটিআর বলবেন না, এটাকে স্ট্রিং বলবেন, যেহেতু আমি পার্থক্যটা বোঝানোর জন্য বলছি। তো একদম স্পেসিফিক করে বলতে হবে। এসটিআর দিয়ে আপনি স্ট্রিং বোঝাচ্ছেন সেটা বুঝছি, বাট ঠিক আছে আপনারটা, কিন্তু আহ, পুরোটা বলতে হবে আর কি। জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে পুরোটাই বলবে। এক্ষেত্রে এখানটাকে আমি এটাকে কি বলছি? ইন্টিজার আইএনটি, এটা হচ্ছে আইএনটি ট্যাগ। ইন্টিজার
জাভা সরি পাইথনে পুরাটাকে পুরা ইন্টিজার লেখে না আর কি, পাইথনে যেটা লেখে সেটা হচ্ছে আইএনটি, কিন্তু এটাকে কি বলবে? ফ্লোট। এটাকে আইএনটি বলে, এটাকে ফ্লোট বলে। আমরা একটু চেক করে দেখি নাকি, কি বলেন? একটু চেকই করে দেখি। যেমন টাইপ অফ, আর টাইপ দেখবো আমরা 27, 27 কমা দিলাম এখানটায়, আর এখানটায় কমা দিয়ে 3.1416 কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পর আবার রান করছি কোডটা। একটু একটু খেয়াল করুন, এটা হচ্ছে আইএনটি, এটা হচ্ছে ফ্লোট, ঠিক না? কিন্তু এই যে 27টা যখন আমি ডাম্পস করলাম সেটা কি হয়ে গেল জাভা স্ক্রিপ্টের জন্য? একটু আমাকে জানান তো, 27টা কি হয়েছে এখন? ইন্টিজার? নাসিমুল হাসান, ইন্টিজার না, এটা শুধুমাত্র নাম্বার হয়েছে, নাম্বার। এবং 3.1416 এটাকেও জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে নাম্বারই বলবে, শুধুমাত্র নাম্বার, নট ইন্টিজার, নট ফ্লোট। তারপর এই যে এটা তো অটোমেটিক বুঝতে পারছেন, এটা ট্রু। এটা এখান থেকে দেখা যাচ্ছে ট্রু থাকলে স্মল লেটারে ট্রু হবে, এবং নান থাকলে সেটা হয়ে যাবে নাল, নান হলে সেটা নাল হয়ে যাবে। অর্থাৎ এখানে নান টাইপ যেটা জাভাস্ক্রিপ্টে সেটা নাল টাইপ। পার্থক্যগুলো বুঝছেন? আর পার্থক্য নিয়ে ডিসকাস করার মতো কিছু নাই। সো ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন, ওই হিসেব করে কাজ করবেন আপনারা। আজকের ক্লাসটা এই পর্যন্ত। দুটো ইম্পর্টেন্ট মডিউল নিয়ে কথা বললাম আজকের ক্লাসে। তো মডিউলগুলো আপনারা প্রফেশনাল লাইফে মানে খুবই কাজ দিবে আপনাদের। তো কেমন লাগলো আজকের ক্লাসটা? ওকে, ধন্যবাদ সবাইকে। তো চেষ্টা করব আগামী ক্লাসে নতুন কোনো মডিউল নিয়ে আবার মানে আপনাদের সামনে আসতে পারি কিনা। তো আসলে আমার ব্যাচ ওয়ানটাতে, ব্যাচ ওয়ানে কিন্তু এতটুকু মানে এত বেশি পরিমাণ ডিসকাস করা পসিবল হয়নি। কেন পসিবল হয়নি? কারণ হচ্ছে ওটা তো আমার ব্যাচ ওয়ান ছিল, আমার এক্সপিরিয়েন্স লেভেলটা সেখানটা একটু কম ছিল, এখানটায় এক্সপিরিয়েন্স লেভেলটা একটু বাড়ছে, ঠিক না? আচ্ছা তাসিরুর রহমান, এখনকার ক্লাসগুলো কিন্তু অনেকটা ইন্ডিভিজুয়াল, আমি আপনাকে একটু বলছি। এখনকার ক্লাসগুলো অনেকটা ইন্ডিভিজুয়াল, যে আপনি আগের ক্লাসের রেফারেন্স খুব একটা লাগে না। সো আপনি একটু কষ্ট করে ক্লাসটা কন্টিনিউ করে যান, আগের ক্লাসের রেফারেন্স যেহেতু খুব একটা বেশি লাগে না, সেহেতু একটু কষ্ট করে ক্লাসগুলো করে যান। আর ক্লাস আর বেশি কয়েকটা দিন নাইও, আমাদের ব্যাচ থার্ড এবং ফোর্থ যেহেতু 1 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে, তো আপনাদেরও একটু চাপ নিতে হবে, আমিও একটু চাপের মধ্যে থেকে আসলে ক্লাসগুলো নিচ্ছি, যেহেতু প্রত্যেকদিন ক্লাসে লাগছে, আমারও কিন্তু একটু চাপ হয়ে যাচ্ছে। তো কয়েকটা দিন মাত্র, আর এমনও না যে আপনাদের ক্লাসগুলো তো থাকছে, আপনারা প্র্যাকটিস করে কিন্তু নিতে পারবেন। এখনকার ক্লাসগুলো অনেকটা ইন্ডিভিজুয়াল, যে আপনি আগের ক্লাসের সাথে পরের ক্লাসের খুব একটা মানে আগের ক্লাসগুলো যত বেশি হারমোনিক, এখনকার ক্লাসগুলো কিন্তু এরকম না, ঠিক আছে? সো আপনি কিন্তু ক্লাস এখন যে কোনো ভাবেই করতে পারেন, অর্থাৎ বেস কিন্তু অনেক আগেই আপনাদের হয়ে গেছে। জ্যাঙ্গো ব্যাচ, জ্যাঙ্গো এর ব্যাপারে আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনো কথা বলছি না। মানে হচ্ছে আমাদের ব্যাচ ফোর, থার্ড এবং ফোর্থ ব্যাচটা কমপ্লিট হোক, তারপর আমরা জ্যাঙ্গো এর ব্যাপারে কথা বলবো। ওকে, ধন্যবাদ সবাইকে। আর আপনারা কিন্তু মানে সবসময় আপনাদের মেলগুলো একটু চেক করবেন, কারণ আমরা যদি আপনাদের সাথে কমিউনিকেট করার একটা ওয়েটা হচ্ছে আপনাদের মেলগুলো। আপনারা মেলগুলো সবসময় চেকিং এর মধ্যে রাখবেন, আমাদের যদি কোনো অ্যানাউন্সমেন্ট থাকে সেই অ্যানাউন্সমেন্ট গুলো কিন্তু আপনারা মেইলের মধ্যেই পাবেন।
ওকে, ধন্যবাদ সবাইকে।